আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে বলবো ফেনী টু সিলেটের ভ্রমণ গল্প। আসুন তাহলে শুরু করা যাক। আমরা ঠিক আমাদের ট্রেনের টিকিটের সময় মতো চলে আসলাম ফেনী জংশনে। এসেই ফেনী জংশনের পাশেই একটি হোটেলে আমরা হালকা নাস্তা করে নিই, কারণ আমাদের জার্নিটি অনেক দীর্ঘ হতে পারে। সেজন্য আমরা হালকা করে একটু নাস্তা করে নিই। নাস্তা শেষ করে এসে পড়ি আমরা ফেনী জংশনে, কিন্তু এখানে এসে দেখি এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি এসে পৌঁছায়নি। ঠিক আমরা 30 মিনিট অপেক্ষা করি। অপেক্ষার পরেই এসে পৌঁছালো আমাদের কাঙ্ক্ষিত সেই উদয় এক্সপ্রেস ট্রেনটি। আমরা 1 মিনিটও দেরি না করে ট্রেনে উঠে আমাদের কাঙ্ক্ষিত সেই সিটগুলো গ্রহণ করলাম। বলে রাখা ভালো, আমরা ফেনী থেকে টিকিট না পেয়ে আমরা চট্টগ্রাম থেকে বেশি দাম দিয়ে টিকিট ক্রয় করি এবং আমাদের ট্রেনটি ছুটে চলে চায়ের রাজধানী সিলেটের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পরেই আমরা দেখি রসমালাই খ্যাত কুমিল্লায় এসে পৌঁছালাম। কুমিল্লায় 5 মিনিট বিরতির পরে আবারও আমরা উঠে পড়ি আমাদের ট্রেনে। এর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই সিলেট শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জের পরে আবারও আমাদের ট্রেনটি ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে। ঠিক কয়েক ঘন্টা পরেই আমরা পৌঁছে গেলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে আসলাম, আর একটি চা হবে না, এটা কি করে হয়। আর আমরা চা নিলাম। চা খেতে খেতেই আধার কেটে হয়ে গেল ভোর। আর ভোরবেলার এই সুন্দর প্রকৃতি, কুয়াশা ঘেরা চারপাশ দেখতে দেখতে সময় কেটে গেল। কখন যে সিলেট এসে পৌঁছে গেলাম সেটা বুঝলাম না। সিলেট পৌঁছেই আমরা প্রথমে দরগা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি ভাড়া করি। ভাড়া পড়ে 100 টাকা। এখানে লক্ষ্য রাখতে হবে, যারা নতুন আসেন তারা স্ক্যামের শিকার হতে পারেন, সেজন্য দামাদামি করে সিএনজি ঠিক করবেন। আর আমরা সিএনজি ঠিক করার পরেই আমাদের সিএনজিটি ছুটে চলে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের উদ্দেশ্যে। এবং বর্তমানে আমরা যেখানে রয়েছি সেই ব্রিজটি হচ্ছে সিলেটের সেলফি ব্রিজ। এবং আমার ডান পাশে যে ভবনটি দেখছেন সেটি হচ্ছে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এবং এইসব দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের সামনে। আমরা এখানে আসার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এখানে আশেপাশে কম দামে ভালো মানের হোটেল পাওয়া যায়, সেজন্য আমরা চলে আসলাম দরগার ঠিক সামনেই। এখানে এসেই প্রথমেই আমরা আমাদের নাস্তা সেরে নিই। নাস্তা শেষ করে আমরা কয়েক ঘন্টা হোটেল খোঁজাখুঁজি করি। আমরা হোটেল খুঁজেই পাচ্ছিলাম, কিন্তু পরে ভাগ্যিস একটি হোটেল পেলাম, হোটেল আবাবিল। হোটেলটির বাইরে খুবই সাজানো গোছানো ও সুন্দর পরিবেশ। যেমনটা বাইরের পরিবেশ ঠিক ভিতরেও তেমনি খুবই সুন্দর, সাজানো গোছানো। আমরা চলে যাই হোটেলটির ভিতরে। ভিতরে গিয়েই আমরা কথা বলি রিসিপশনে। রিসিপশনে কথা বলার পরে অনেক দাম দর কষাকষি করে আমরা একটি রুম ঠিক করি এবং রুমটি বুকিং দিই। বুকিং দেওয়ার পরেই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস প্রদান করেন। সত্যি বলতে হোটেলটি খুবই সাজানো গোছানো, পরিষ্কার আর পরিচ্ছন্নতায় ভরা। হোটেলটিতে মনোমুগ্ধকর এক পরিবেশ বিরাজমান। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটি পান করেই কিছুক্ষণ ওখানে বসি। বসার পরেই ওনাদের একজন স্টাফ এসে আমাদেরকে বলে চলুন। আর আমরা উঠে গেলাম ওনাদের লিফটে। উঠেই আমরা চলে গেলাম দ্বিতীয় তলার 201 নাম্বার রুমে। আমরা এখন আপনাদেরকে দেখাবো রুমটির পরিবেশ।
যেমন হোটেল তেমন হোটেলের রুমগুলোও খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের রুমটি দেখে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল। হোটেলের রুমটিতে রয়েছে এসি, এলইডি টিভি ও অ্যাটাচ বাথরুম। বলে রাখা ভালো, আমাদের রুমটির ভাড়া পড়েছিল ৬,৮০০ টাকা। এর সাথে ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। মাশাআল্লাহ, হোটেলটির সার্ভিসও ছিল খুবই ভালো। স্টাফগুলোর কথাবার্তা, আচার-আচরণ খুবই অমায়িক ছিল, ফ্রেন্ডলি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সিলেট এসে থাকেন, একটু দাম বেশি হলেও মানে ভালো এই হোটেলটাতে থাকবেন। আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল শুক্রবার এবং জুমার সালাত শেষ করেই আমরা হযরত শাহজালাল রাহমাহুল্লাহের মাজার শরীফ ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। অনেক কষ্ট করে ধাক্কাধাক্কি করে ভিতরে পৌঁছালাম। ভিতরে পৌঁছানোর সাথে সাথেই দেখি এখনো অনেক মানুষ সালাত শেষ করেনি। ঠিক আমার হাতের ডান পাশেই দেখি দরগা অফিস। এখানে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। ভিতরে খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই সুন্দর মনোরম পরিবেশ দেখে মন খানিকেই ভালো হয়ে গেল। অনেকগুলো কবুতর, কবুতরগুলোকে মানুষ খাবার দিচ্ছে এবং বলে রাখা ভালো, এখানে মহিলাদের জন্য দ্বিতীয় তলাতে নামাজের ব্যবস্থা রয়েছে। ভিতরে আমরা মোটামুটি ঘোরাফেরা করে চলে আসলাম হযরত শাহজালাল রাহমাহুল্লাহের মাজারের বাইরে। বাইরে এসে দেখি দুই পাশেই বিভিন্ন মালামালের দোকান। জায়নামাজ, তসবিহ কিংবা হালুয়া, চকলেট, আতর, মোমবাতি, গোলাপ সহ অনেক মালামালের দোকানপাট এখানে রয়েছে। চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। এগুলো দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল আর আমরা চলে গেলাম লাঞ্চ করার উদ্দেশ্যে সিলেট কাচ্চি ভাইতে। আমরা গিয়েই আমাদের ৫ জনের জন্য একটি প্যাকেজের অর্ডার দিয়ে দিলাম। ঠিক ১০ মিনিট পরেই আমাদের খাবারটি চলে আসলো। খাবারটির মূল্য পড়েছিল ২১৩০ টাকা। খাবার শেষ করেই আমরা চলে আসলাম নিচে মালিনীছড়া চা বাগানে যাওয়ার জন্য। আমাদের সিএনজিটি ঠিক ছুটে চলে মালিনীছড়া চা বাগানের দিকে, যেটি ১৮৫৪ সালে ব্রিটিশ শাসকদের দ্বারা যাত্রা শুরু করেছিল। আর আমরা এসে পৌঁছে গেলাম ঠিক মালিনীছড়া চা বাগানে। এসেই আমরা ঘুরে দেখলাম মালিনীছড়া চা বাগানটি। এই চা বাগানটির প্রতিটি পাতায় রয়েছে শত শত শ্রমিকের পরিশ্রম আর কষ্ট, যেটি দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর গোছানো সাজানো
এই চা বাগানটি। দেখেই মন খানিকেই ভালো হয়ে যাওয়ার মতো, যেন কোনো এক স্বপ্নের বইয়ের গল্পের মতো। আমরা আরো বেশি সৌন্দর্যের জন্য ওখান থেকে একজন গাইডকে নিয়ে চা বাগানটির আরো গভীরে যাওয়ার চেষ্টা করি আর উপভোগ করতে থাকি এই সুন্দর চা বাগানটির পরিবেশ। সত্যি চা বাগানটি খুবই সুন্দর আর অসাধারণ ছিল। চা বাগানটি ঘুরে দেখার পরে আমাদের হাতে আর সময় ছিল না। ওই দিন আমরা আর অন্য কোনো স্পটে যেতে পারিনি, কারণ অন্য কোনো স্পটে গেলে আমাদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য আমরা অন্য কোনো দর্শনীয় স্থানে আর গেলাম না। আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল চা বাগানের একজন শ্রমিক ভাই। ওনার সাথে গল্প করে খুবই ভালো লাগলো। সবশেষ চা বাগানের এই সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো আমাদের গল্পটি শেষ হয়ে গেল এখানেই। আগামীতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব জাফলং, তামাবিল বর্ডার কিংবা খাসিয়াপল্লী চা বাগান। আজ